বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম আমি সাবিনা বিনতে সালাম তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার মুদ্রাস্ফীতি, মুদ্রার মূল্য পরিবর্তনের ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম। তো ফলাফলের মধ্যে প্রথমে ছিল মুদ্রাস্ফীতি, দামস্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাসের ফলাফল আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে মুদ্রা সংকোচন বা অর্থের মূল্য বৃদ্ধি ও দামস্তর হ্রাসের ফলাফল নিয়ে আলোচনা করব। মুদ্রার মূল্য পরিবর্তনের ফলাফল সমাজের সকলের উপরে সমানভাবে পড়ে না। এতে কেউ লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। একটি দেশের অর্থনীতিতে অর্থের মূল্য পরিবর্তনে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন এই দুটো পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। একটি দেশের যখন এমন পরিস্থিতি দাঁড়ায় যে অর্থের যোগানের পরিমাণটা অনেক বেড়ে যায় বা অর্থের দামের স্তরের বৃদ্ধি পায়, তখন অর্থের মূল্য কমে যায় এবং এই পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়ে থাকে। কারণ তখন অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করে অল্প পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী জনগণ ক্রয় করতে পারে। ঠিক তার বিপরীত পরিস্থিতিতে যখন আবার অর্থের যোগান বা অর্থের পরিমাণটা কমে যায় বা দামের স্তরটা কমে যায়, তখন অর্থের মূল্য বেড়ে যায় এবং সেই পরিস্থিতিতে দেশে মুদ্রা সংকোচন বা মন্দা অবস্থা সৃষ্টি হয়ে থাকে। তা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মুদ্রা সংকোচন, দামের স্তর হ্রাস বা অর্থের মূল্য বৃদ্ধির ফলাফল। আমরা 1 নম্বরে আসি, যে এই ফলাফলগুলোর প্রথমে আছে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের উপর এর কী প্রভাব পড়ে। এক হচ্ছে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের উপর। উৎপাদনকারী ও ব্যবসায়ীদের উপর মুদ্রা সংকোচনের বিরূপ প্রভাব পড়ে, কারণ তখন দামের স্তরটা কমে যায় এবং অর্থের মূল্য বেড়ে যায়, যার ফলে দামের স্তর হ্রাস পাওয়ার ফলে মুনাফাটাও কমে যায়, যার জন্য বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে উৎসাহিত হয় না এবং সে তার মূলধনটাকে নতুন করে বিনিয়োগ করতেও সে চায় না, কারণ তার মুনাফাটা কম হয়। ফলে এবং অনেক ক্ষেত্রে এখানে মানে বিনিয়োগ করলে সে লোকসানের সম্মুখীন হয়ে যায়, যেহেতু দামের স্তরটা তার কমে যায়, যার ফলে উৎপাদন সেখানে হ্রাস পায় এবং বেকারত্ব সৃষ্টি হয়, কর্মহীনতার সৃষ্টি হয়। এই জন্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মুদ্রা সংকোচনের সময় বা দামের স্তর হ্রাস বা অর্থের মূল্য বৃদ্ধির সময় উৎপাদনকারী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তারপরে আসি বিনিয়োগকারী। মুদ্রা সংকোচনের সময় বিনিয়োগকারীদের মুনাফা কমে যায়। এর ফলে বিনিয়োগ নিরুৎসাহিত হয়ে ব্যবসা বাণিজ্য ফেলে। মুদ্রা সংকোচনের সময় কি হয়? বিনিয়োগকারীরা মুদ্রা সংকোচনের সময় তারা মুনাফা যেহেতু কম হয়, তাই তারা নতুন করে তাদের অর্থটা বিনিয়োগ করতে চায় না, যার ফলে লোকসানের সংখ্যায় বিনিয়োগকারীরা এই সময় বিনিয়োগ থেকে নিরুৎসাহিত হয়ে থাকে। তারপরে হচ্ছে কর্মসংস্থান। যেহেতু আগে আমরা বলেছি যে মুদ্রা সংকোচনের সময় উৎপাদনকারী, বিনিয়োগকারী, ব্যবসায়ীরা মুনাফা কমে যাওয়ার ফলে
মানে তাদের অর্থ যে বিনিয়োগ তারা করবে সেজন্য তারা মানে নিরুৎসাহিত হয় এবং অনিশ্চয়তায় ভোগে, কারণ এখানে লোকসানের সম্মুখীন তারা হতে পারে। যার জন্য তারা কি করে, তাদের অর্থগুলো তারা নতুন নতুন খাতে বিনিয়োগ করতে চায় না, যার ফলে নতুন নতুন উৎপাদন কারখানাও গড়ে ওঠে না এবং এর ফলশ্রুতিতে কর্মসংস্থানেরও সৃষ্টি হয় না। এই পর্যায়ে তখন দেশে বেকারত্ব সৃষ্টি হয় এবং অনেক লোকের কর্মহীনতার সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ক্রেতা ও ভোগকারী। ক্রেতা ও ভোগকারী। মুদ্রাস্ফীতির সময় যেরকম ক্রেতা ও ভোগকারীরা অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করে অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী পেত, কিন্তু মুদ্রা সংকোচনের সময় ভোগকারী এবং ক্রেতাদের সেই সব মানে বিপরীত অবস্থা তারা লাভ করে এবং এই পর্যায়ে তারা কি করে, লাভবান হয়, কারণ তারা অল্প পরিমাণ অর্থ ব্যয়ের ফলে অধিক পরিমাণ জিনিস তারা পেয়ে যায়, যার জন্য এই অবস্থায় ক্রেতা এবং ভোগকারীরা লাভবান হয়ে থাকে। তারপরে আসি সঞ্চয়কারী। দামের স্তর হ্রাস পেলে সঞ্চয়কারীরা লাভবান হয়, কারণ সঞ্চিত অর্থের মূল্য বৃদ্ধির ফলে তারা পূর্বাপেক্ষা বেশি দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। সঞ্চয়কারীরা এই সময় সবচেয়ে বেশি লাভবান হয়, কারণ তারা সঞ্চিত অর্থের মূল্য বৃদ্ধির ফলে অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে, কারণ এখানে টাকার পরিমাণটা কমে যায়, কিন্তু ওই অল্প পরিমাণ টাকা দিয়ে তারা অর্থের মূল্য যেহেতু বৃদ্ধি পায় সেহেতু অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম তারা ক্রয় করতে পারে। এই জন্য মুদ্রা সংকোচনের সময় সঞ্চয়কারীরা লাভবান হয়ে থাকে। তারপরে আসি ঋণদাতা ও ঋণ গ্রহীতা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণদাতা ও ঋণ গ্রহীতা। ঋণদাতা ও ঋণ গ্রহীতা। দামের স্তর হ্রাস বা মুদ্রা সংকোচনের ফলে ঋণদাতা লাভবান হয় এবং ঋণ গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঋণদাতা লাভবান হয় দামের স্তর সংকোচনের সময় এবং ঋণ গ্রহীতারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কারণ ঋণদাতা যখন সেই অর্থটা দেয়, অর্থের মূল্য বৃদ্ধির ফলে সে যে পরিমাণ অর্থ সে দিয়েছে সেই পরিমাণ অর্থ সে ফেরত পায় এবং তার দ্বারা অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী সে ক্রয় করতে পারে। কিন্তু ঋণ গ্রহীতারা ঋণ গ্রহণ করার পর যদি মুদ্রা সংকোচনের সম্মুখীন হয়ে থাকে, তাহলে তারা অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ব্যয় করে অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী তারা ক্রয় করতে পারবে, বা ঋণ পরিশোধের জন্য পূর্বাপেক্ষা অধিক দ্রব্য সামগ্রী তাদেরকে বিক্রয় করতে হবে। এরপরে আসি সীমিত আয়ের লোক। তাহলে আমরা কি বললাম, যে মুদ্রা সংকোচনের সময় ঋণদাতারা লাভবান হয় এবং ঋণ গ্রহীতারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তারপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে সীমিত আয়ের লোক। সীমিত আয়ের লোক। সীমিত আয়ের লোক। মুদ্রা সংকোচনের সময় সীমিত আয়ের লোকজন লাভবান হয়, কারণ তখন অর্থের পরিমাণটা কম থাকে এবং অর্থের মূল্যটা বেশি হয়ে যায়।
মুদ্রা সংকোচনের সময় অল্প পরিমাণ অর্থ ব্যয় করে তারা অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম ক্রয় করে থাকে। যেহেতু তাদের মাথাপিছু আয় কম এবং মজুরি কম, তাই তারা সীমিত আয়ের লোকেরা মুদ্রা সংকোচনের সময় লাভবান হয়ে থাকে। তারপরে আসি শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণীরাও মুদ্রা সংকোচনের সময় লাভবান হয়, কারণ এই সময় তাদের যেহেতু দামের স্তরের সাথে সাথেই তাদের মজুরিটা বৃদ্ধি পায় না এবং মুদ্রা সংকোচনের সময় যেহেতু মুদ্রার পরিমাণটা বা দামের স্তরটা কম থাকে এবং অর্থের মূল্যটা বেশি থাকে, তাই তারা অল্প পরিমাণ অর্থ ব্যয় করে অধিক পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম এক্ষেত্রে ক্রয় করতে পারে বলে মুদ্রা সংকোচনের সময় শ্রমিক শ্রেণীর লাভবান হয়ে থাকে। শ্রমিক শ্রেণী কী হয়ে থাকে? লাভবান হয়ে থাকে এবং তারা আগের তুলনায় অনেক বেশি অল্প পরিমাণ অর্থ ব্যয় করে অনেক পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে পারে। তারপরে হচ্ছে করদাতা। 9 হচ্ছে করদাতা। করদাতা। দামের স্তর কমে গেলে করদাতাগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারণ কর পরিশোধের জন্য করদাতাদের পূর্বাপেক্ষা অধিক পরিমাণ সম্পদ বিক্রি করতে হয়। আমরা কি বললাম যে করদাতারা মুদ্রা সংকোচনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কারণ করদাতারা যে পরিমাণ অর্থ তারা দিয়ে থাকে সেই পরিমাণ অর্থ গুছানোর জন্য তাদেরকে অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করতে হয়। যেহেতু দামের স্তরটা কম থাকে, তাই ওই দামের স্তরটা কম এবং অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রির পর তাদের ওই অর্থটা কর হিসেবে দেওয়া লাগে, যার জন্য মুদ্রা সংকোচনের সময় করদাতারা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এরপর আসি কৃষিজীবী। মুদ্রাস্ফীতি চলার সময় কৃষিজীবীরা লাভবান হয়ে থাকে, কিন্তু মুদ্রা সংকোচনের সময় কৃষিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মুদ্রাস্ফীতি যেহেতু মুদ্রা সংকোচনের সময় দামের স্তরটা কম থাকে, এবং তাদের উৎপাদন ব্যয় যেহেতু সেইভাবে কমে না এবং তারা উৎপাদিত দ্রব্য সামগ্রী যখন বাজারে বিক্রি করতে যায় এবং অধিক পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রি করে তারা অল্প পরিমাণ অর্থ সেখানে পেয়ে থাকে, তাই এক্ষেত্রে কৃষিজীবী যারা আছে তারা উৎপাদন ব্যয়টা না কমার ফলে এবং দামের স্তরটা কমে যাওয়ার ফলে কি হয়? কৃষিজীবীরা মুদ্রা সংকোচনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি আবার বলছি যে কৃষিজীবীরা মুদ্রা সংকোচনের সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, কারণ তাদের দামের স্তর যেহেতু কমে যায় এবং অর্থের মূল্যটা যেহেতু বেড়ে যায়, তাই তারা কি হয় যে সেই পরিমাণ উৎপাদন ব্যয়, কৃষিপণ্য উৎপাদনে তারা যে পরিমাণ ব্যয় করে সেটা তারা বাজারে পায় না, যার ফলে কি হয়? কৃষিজীবীরা মুদ্রা সংকোচনের সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তারপরে সামাজিক ফল। তারপরে আসি আমরা সামাজিক ফল। মুদ্রা সংকোচনের সময় অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং বিনিয়োগকারীরা, উৎপাদনকারীরা, ব্যবসায়ীরা নিরুৎসাহিত হয়ে, যেহেতু মুনাফা কম এ সময় মুনাফার পরিমাণটা কমে যায়, সেই সংখ্যা থেকে তারা নতুন বিনিয়োগে আগ্রহী হয় না এবং নতুন বিনিয়োগের অভাবে কর্মসংস্থানেরও সৃষ্টি হয় না এবং দেশে বেকারত্ব সৃষ্টি হয় এবং অধিক মানুষ বেকার হয়ে পড়ে দেশের মধ্যে এবং একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, যার জন্য মুদ্রা সংকোচনের ফলাফল হিসেবে সমাজে বেকারত্ব, কর্মসংস্থানহীনতা এগুলোর সৃষ্টি হয়ে থাকে। তারপরে রাজনৈতিক ফলাফল। তারপরে আসি আমরা রাজনৈতিক ফলাফল।
রাজনৈতিক ফলাফল। মুদ্রা সংকোচনের সময় যেহেতু উৎপাদনকারী, বিনিয়োগকারী, ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা মুনাফা কম লাভের আশায় তারা নতুন নতুন বিনিয়োগে পা বাড়ায় না, যার জন্য অগ্রসর হয় না, যার জন্য কি হয় যে একটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সৃষ্টি হয় না, নতুন নতুন কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে না এবং কর্মসংস্থানের সৃষ্টি হয় না, দেশে বেকারত্বের সৃষ্টি হয়ে থাকে। এরূপ পরিস্থিতিতে এই মুদ্রা সংকোচনকে মন্দা নামে অভিহিত করা হয় এবং এরূপ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে একটি দেশে বেকারত্বের কারণে বা কর্মসংস্থানহীনতার কারণে সরকারের উচ্ছেদ অভিযানের জন্য জনগণ জনবিক্ষোভ তৈরি করে এবং যার ফলে দেশে অসন্তোষ, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা গেছে যে জনবিক্ষোভের মুখে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, যার ফলশ্রুতিতে মুদ্রা সংকোচন সাময়িকভাবে লাভবান, কিছু শ্রেণীর ক্ষেত্রে লাভবান হলেও এটা দীর্ঘকালীন সময়ে কখনোই কাম্য নয়। তাহলে আমরা গতকালকে মুদ্রাস্ফীতি এবং আজকে মুদ্রা সংকোচনের আলোচনা থেকে বলতে পারি যে মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতি সমাজের কিছু কিছু লোকের উপরে এটা ভালো প্রভাব এবং তার বিপরীতে কিছু কিছু লোকের উপরে সেটা খারাপ প্রভাব সৃষ্টি করে থাকে। তবে দুটো অবস্থায় কোনোভাবেই দীর্ঘস্থায়ী হওয়া ঠিক নয়। তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, ধনবৈষম্যের সৃষ্টি হয়ে যায় এবং বেকারত্ব, কর্মসংস্থানহীনতা এগুলো সৃষ্টি হয় এবং একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে না গিয়ে অর্থনৈতিক মন্দার দিকে চলে যায়। যার জন্য লর্ড জে.এম. কেইন্স বলেন, মুদ্রাস্ফীতি অন্যায় এবং মুদ্রা সংকোচন অসমীচীন। তাহলে কি হলো যে এই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য লর্ড জে.এম. কেইন্স বলেন মুদ্রাস্ফীতি অন্যায় এবং মুদ্রা সংকোচন অসমীচীন, অর্থাৎ এ দুটোর পরিস্থিতি কোনোটাই দেশের জন্য দীর্ঘস্থায়ীভাবে কাম্য নয়। স্বল্প অবস্থায় এটা দেশের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসলেও দীর্ঘস্থায়ীতে এটা অর্থনৈতিক মন্দার বা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং এর ফলশ্রুতিতে একটি দেশ কখনোই অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগোতে পারে না। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই দুটো মূল্য পরিবর্তনের যে ফলাফলটুকু আছে তোমরা সেটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশারীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। মুদ্রার পরিমাণ তত্ত্ব ও ফিশারীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে এই তত্ত্বটা সম্পর্কে একটু ধারণা নিবে, কারণ এখান থেকে তোমাদের অনেক এমসিকিউ কোশ্চেনগুলো চলে আসে। মুদ্রার পরিমাণ তত্ত্ব। Quantity theory of money. Quantity theory of money. Quantity theory of money. Quantity theory of money. ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরবর্তীতে অধ্যাপক ফিশার যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের, আমি লিখছি দেখো, যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়? যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার
অধ্যাপক কে? অধ্যাপক আরভিং ফিশার। আরভিং ফিশার। আরভিং ফিশার। অধ্যাপক আরভিং ফিশার কোন বিশ্ববিদ্যালয়ের? যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে 1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে কোন গ্রন্থে? 1911 সালে দ্য পারচেসিং পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন তাকে ফিশারীয় তত্ত্ব হিসেবে পরিচিত বা মুদ্রার পরিমাণ তত্ত্ব নামে সেটা পরিচিত। তাহলে অধ্যাপক যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য সম্পর্কে যে তত্ত্ব প্রদান করেন প্রদান করেন তাকে কি বলা হয়? অর্থের পরিমাণ তত্ত্ব বা মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশারীয় পরিমাণ তত্ত্ব বলা হয়। 1986 সালে 1986 সালে সাইমন নিউকম 1886 সালে সাইমন নিউকম 1886 সালে সাইমন নিউকম তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত প্রকাশ করেন অধ্যাপক ফিশার সেই মতামতকে পরিমার্জন করে বা পরিবর্ধিত করে মুদ্রার পরিমাণ তত্ত্ব নতুন করে প্রকাশ করেন। 1886 সালে সাইমন নিউকম তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেন সেটাকে অধ্যাপক আরভিং ফিশার কি করেন? পরিমার্জন করে উনি যে তত্ত্ব প্রকাশ করেন সেটাই হচ্ছে মূলত ফিশারীয় মুদ্রার পরিমাণ তত্ত্ব। তাই অনেকে একে বলা হয়, এই তত্ত্বকে নিউকম ফিশার অ্যাপ্রোচ বলেও অভিহিত করে থাকে। তাই অনেকে ফিশারের তথ্যকে কি বলা হয়? ফিশারের পরিমাণ তত্ত্বকে সাইমন নিউকম অ্যাপ্রোচ নামেও পরিচিত। কি নামে পরিচিত? সাইমন নিউকম
অ্যাপ্রোচ। সাইমন নিউকম এই তত্ত্বকে সাইমন ফিশার অ্যাপ্রোচ বলা হয়। সাইমন ফিশার অ্যাপ্রোচ বলা হয়, অ্যাপ্রোচ তত্ত্ব বলা হয়। সাইমন ফিশার অ্যাপ্রোচ তত্ত্ব বলা হয়ে থাকে। ফিশারীয় তত্ত্বকে কি বলা হয়? সাইমন ফিশার অ্যাপ্রোচ তত্ত্ব বলা হয়ে থাকে। এবার আসি ফিশারের মূল বক্তব্য নিয়ে। ফিশারের মূল বক্তব্য, ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি হয়? সমানুপাতিক হবে এবং অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক হবে। আমি লিখছি একবার তোমাদের সুবিধার্থে। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমানুপাতিক বা সমান সমানুপাতিক সম্পর্ক। তাহলে ফিশার কি বলেছে? যে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে, বাণিজ্যিক পরিমাণটা স্থির থাকলে সেক্ষেত্রে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের কি থাকে? সম্পর্কটা সমানুপাতিক থাকে। দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক থাকে। এই এতক্ষণ যা আমি পড়ালাম তার মধ্যে তোমাদের অনেকগুলো এমসিকিউ তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, দেখো, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের কি সম্পর্ক? ফিশারের মতামত অনুযায়ী সমানুপাতিক বা সমান সম্পর্ক। ঠিক আছে? এবং তিনি আরেকটা কথা বলেছেন যে অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক। অর্থের মূল্যের সাথে কি হয়? অর্থমূল্যের সাথে তখন দামের সাথে বিপরীত সম্পর্ক। দামের সাথে পরিমাণ বা দাম স্তরের সাথে বিপরীত সম্পর্ক। অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। তাহলে ফিশারের বক্তব্য অনুযায়ী কি হয়? যে ফিশার বলেছেন অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ স্থির থাকা অবস্থায় কি হয়? অর্থের পরিমাণের সাথে দাম স্তরের কি হয়? সমান সম্পর্ক সৃষ্টি হয় এবং অর্থের পরিমাণ বা দাম স্তরের সাথে অর্থের মূল্যের কি হয়? বিরাজ করে। অর্থের মূল্যের কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক বিরাজ করে। তা আমি আশা করছি আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম এবং এর পরবর্তী ক্লাসে আমি ফিশারীয় তত্ত্বের অনুমিতি শর্ত এবং যেটার বিশ্লেষণটা আছে সেটা নিয়ে আলোচনা তোমাদের সাথে করব। তা আজ এ পর্যন্তই তোমরা পড়বে এবং এই তথ্যগুলা খুব ভালোভাবে তোমরা আত্মস্থ করবে, কারণ এর থেকে তোমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে এবং বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সে এমসিকিউগুলো চলে আসবে। তো আজকের এই পড়াটা তোমরা যদি আত্মস্থ করো, আমার মনে হয় যে তোমরা অনেকগুলো এমসিকিউ সেখান থেকে পেয়ে যাবে। তো আর তোমাদের সুস্থতা কামনায় আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।